ঈদ শুভেচ্ছা জানাতে বেগম জিয়ার বাসায় বিএনপি নেতারা। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ প্রার্থী শামীম ইস্কান্দার, বিএনপিতে তোলপাড়। ফখরুল জিএম কাদেরের নেতৃত্বে তৃতীয় ধারা। সেন্ট মার্টিন এবং শেখ হাসিনাকে নিয়ে ফেসবুক লাইভে যা বললেন কাদের মির্জা। পতনের আশঙ্কায় সরকার জুলুম বাড়িয়ে দিয়েছে বললেন মির্জা আব্বাস। এবার দেখুন বিস্তারিত। ঈদ শুভেচ্ছা জানাতে বেগম জিয়ার বাসায় বিএনপি নেতারা। পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা বিনিময় করতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান বাসভবন ফিরোজায় গিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা। বৃহস্পতিবার রাত 8:30 দলের শীর্ষস্থানীয় নেতারা ফিরোজায় প্রবেশ করেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এই তথ্যও জানিয়েছেন। স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান এবং সেলিমা রহমান। অপরদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ প্রার্থী শামীম ইস্কান্দার, বিএনপিতে তোলপাড়। ঈদের পর বেগম জিয়ার ভাই শামীম ইস্কান্দার এবং তার ছোট বোন সেলিনা ইসলাম প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। তারা বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যেতে চান। প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের সাক্ষাতের প্রস্তুতি এবং সাক্ষাৎ আগ্রহ নিয়ে বিএনপিতে তোলপাড় চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বেগম খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার সাক্ষাৎ করতে চান, এরকম একটি বার্তা প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠদের কাছে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত সাক্ষাতের দিন তারিখ চূড়ান্ত করা হয়নি। তবে ঈদের পর যে কোনো সময় শামীম ইস্কান্দার এবং তার ছোট বোন সেলিনা ইসলাম দেখা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। শামীম ইস্কান্দার নিশ্চিত করেছেন যে তিনি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করবেন। শামীম ইস্কান্দারের সঙ্গে প্রধানমন্ত্রীর এটি প্রথম সাক্ষাৎ নয়। এর আগেও শামীম ইস্কান্দার এবং তার বোন গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। সেই সময় মানবিক কারণে বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে ফিরোজায় থাকার অনুমতি প্রার্থনা করেছিলেন। সেই সময় বেগম জিয়া ছোট ভাই এবং বোন প্রধানমন্ত্রীর সঙ্গে প্রায় 1 ঘণ্টা সময় কাটিয়েছিলেন। সেই সময় প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা উপস্থিত ছিলেন। এই বৈঠকের কথা আওয়ামী লীগের কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ জানতেন এবং এটি প্রধানমন্ত্রীর দৈনন্দিন কর্মসূচির মধ্যেও ছিল না। তাদের সাক্ষাতের পর জানাজানি হয় যে প্রধানমন্ত্রীর সঙ্গে তারা সাক্ষাৎ করেছেন। ওই সাক্ষাৎকারে শামীম ইস্কান্দার প্রধানমন্ত্রীর মহানুভবতায় কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বেগম খালেদা জিয়াকে ফিরোজায় থাকার অনুমতি দেওয়ার জন্য রাজি হওয়ায় তাকে ধন্যবাদ জানান। এরপর বেগম খালেদা জিয়া কারাগার থেকে বেরিয়ে আসেন এবং সেই সময় থেকে শুরু করে গত 3 বছরের বেশি সময় ধরে তিনি ফিরোজায় থাকছেন। এখন শামীম ইস্কান্দার মনে করছেন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া দরকার, আর এ কারণেই তিনি এর আগে 3 দফা আবেদন করেছেন। কিন্তু আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক জানিয়েছেন যে এরকম আবেদন করার আগে বেগম খালেদা জিয়াকে যে আদেশের বলে মুক্তি দেওয়া হয়েছে সেই আদেশ বাতিল করতে হবে। আর ওই আদেশ বাতিল করলেই তাকে প্রথমে কারাগারে যেতে হবে, সেখান থেকে আবার তাকে নতুন করে আবেদন করতে হবে, তারপর সরকার এটি বিবেচনা করবে। এর আগে শামীম ইস্কান্দার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করেছিলেন এবং তার বাসভবনে গিয়ে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন। তবে এই সব কিছুতেই তার কাজ হয়নি। সাম্প্রতিক বেগম খালেদা জিয়া আবার অসুস্থ হয়ে হাসপাতালে যান এবং এভার কেয়ার হাসপাতালে 4 দিন চিকিৎসা নেওয়ার পর আবার তিনি বাড়িতে ফিরে এসেছেন। তবে শামীম ইস্কান্দার জানিয়েছেন যে বেগম খালেদা জিয়া এখনও অসুস্থ এবং তার শারীরিক অবস্থা যে কোনো সময় খারাপ হতে পারে। এরকম পরিস্থিতিতে তারা বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যেতে চান। শামীম ইস্কান্দার এ নিয়ে একাধিকবার সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং তারা সবাই বলেছেন যে এ ধরনের অনুমতি দিতে পারেন একমাত্র প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সঙ্গে যদি তিনি সাক্ষাৎ করে তার সম্মতি আদায় করতে পারেন তাহলে এই ধরনের সুযোগ পাওয়া সম্ভব। আর এর ফলে শামীম ইস্কান্দার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য বিভিন্ন মহলে যোগাযোগ করেছেন এবং সেখান থেকে তিনি ইতিবাচক সাড়া পেয়েছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। আর তার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের প্রস্তুতি এবং সাক্ষাতের আগ্রহ নিয়ে বিএনপিতে তোলপাড় চলছে। বিএনপির নেতারা বলছেন, যখন বিএনপি এই সরকারকেই অবৈধ বলছে, বর্তমান প্রধানমন্ত্রী পদত্যাগ চাইছে, সেই সময় বেগম খালেদা জিয়ার ছোট ভাই প্রধানমন্ত্রীর কাছে গিয়ে করুণা ভিক্ষা করাটা পুরো আন্দোলনের পিঠে ছুরিকাঘাত করবে। এর ফলে নেতাকর্মীদের মধ্যে নেতিবাচক মনোভাব হবে এবং তারা আন্দোলনে উৎসাহ উদ্দীপনা হারিয়ে ফেলবে এবং সরকারও বিএনপির ভাঙার ক্ষেত্রে যথেষ্ট সফল হবে। তাছাড়া শামীম ইস্কান্দার সাক্ষাৎকারের মধ্য দিয়ে বিএনপিকে নির্বাচনমুখী করার কোনো পরিকল্পনা আছে কিনা সেটা নিয়েও বিএনপির মধ্যে সংশয় চলছে। অপরদিকে ফখরুল জিএম কাদেরের নেতৃত্বে তৃতীয় ধারা। বাংলাদেশের রাজনীতিতে বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটে তৃতীয় ধারা সৃষ্টির চেষ্টা হয়েছিল। কখনো নতুন নেতা আবিষ্কারের চেষ্টা করা হয়েছিল, কখনো আওয়ামী লীগ বিএনপির বাইরে একটি নতুন রাজনৈতিক দল গঠনের জন্য পৃষ্ঠপোষকতা প্রদান করা হয়েছিল। আর এই সমস্ত পৃষ্ঠপোষকতা এবং প্রচ্ছন্ন সমর্থনের পিছনে ছিল মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। তারা সবসময় বাংলাদেশ আওয়ামী লীগ বিএনপির বাইরে একটি তৃতীয় ধারাকে মূলধারা হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। বিভিন্ন সময় তারা এই চেষ্টা করেছিল, আর এই চেষ্টার অংশ হিসেবেই
1982 সালের 24শে মার্চ হুসেন মোহাম্মদ এরশাদকে ক্ষমতা গ্রহণের জন্য প্রলুব্ধ করা হয়েছিল। 2007 সালের 11 পর ফেরদৌস আহমেদের কোরেশির নেতৃত্বে একটি রাজনৈতিক দল গঠনের চেষ্টা করা হয়েছিল, যা শুরুতেই মুখ থুবড়ে পড়ে। তবে এরকম তৃতীয় ধারা সৃষ্টির সবচেয়ে বড় উদ্যোগ গ্রহণ করা হয়েছিল 2006 সালে, যখন ডক্টর ইউনূসকে শান্তিতে নোবেল পাইয়ে দেওয়া হয়। একজন অর্থনীতিবিদ হয়েও তিনি শান্তিতে নোবেল পেয়েছিলেন। এর পেছনে একটি সুগভীর রাজনৈতিক পরিকল্পনা ছিল। এই নোবেল প্রাপ্তির পরপরই ডক্টর ইউনূস একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছিলেন এবং সেই রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া বাংলাদেশের সুশীলদের অন্যতম প্রতিনিধি ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম সহ আরও অনেকেই ছিলেন। কিন্তু সেই রাজনৈতিক প্রক্রিয়া থেকে ডক্টর ইউনূস নিজে পিছিয়ে যান। তিনি বুঝতে পারেন যে এটি তার কাজ নয়। এরপর 11 আসে। এখন আবার একটি রাজনৈতিক সংকটের আড়ালে নতুন করে তৃতীয় ধারা সৃষ্টির চেষ্টা চলছে। বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন যে বিভিন্ন সময় বাংলাদেশে আরোপিত একটি রাজনৈতিক সংকট তৈরি করা হয় তৃতীয় ধারা সৃষ্টির উদ্দেশ্যে। বারবার এই চেষ্টা ব্যর্থ হয়। পশ্চিমা দেশগুলো ডক্টর কামাল হোসেনকে দিয়ে রাজনীতিতে তৃতীয় ধারা সৃষ্টির চেষ্টা করেছিল। অধ্যাপক ডক্টর বদরুদ্দোজা চৌধুরীকে দিয়েও এই চেষ্টা করা হয়েছিল। সর্বশেষ নূর এবং রেজা কিবরিয়া দিয়ে গণ অধিকার পরিষদ গঠন করা হয়েছিল, কিন্তু এগুলো শেষ পর্যন্ত সফল হয়নি। এবার রাজনৈতিক সংকটের প্রেক্ষাপটে নতুন করে চেষ্টা শুরু হয়েছে এবং সেই চেষ্টা ক্রমশ আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে। অপরদিকে সেন্ট মার্টিন এবং শেখ হাসিনাকে নিয়ে ফেসবুক লাইভে যা বললেন কাদের মির্জা। নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা বলেছেন, সেন্ট মার্টিনে ইউরেনিয়ামের খনি আছে যা নিউক্লিয়ার পাওয়ারে কাজে লাগে। এটা দিয়ে পারমাণবিক বোমাও তৈরি করা যায়। এছাড়া এই অঞ্চলের সমুদ্র নিয়ন্ত্রণ করতে সেন্ট মার্টিন সামরিক ঘাঁটি করা মাস্টার প্ল্যান করা হয়েছে। কিন্তু শেখ হাসিনা কখনো দেশের সম্পদ বিক্রি করে দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে যেতে দেবে না। শেখ হাসিনা সাম্রাজ্যবাদীদের রক্তচক্ষু ভয় করে না। শির যাবে তবু সীমানা দেবে না। রাত 9:45 ফেসবুকে নিজ আইডি থেকে লাইভে এসে তিনি এই কথা বলেন। তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে দেশে বিদেশে অনেক ষড়যন্ত্র হচ্ছে। বাংলাদেশের জনগণের টাকা আত্মসাৎ করা টাকা দিয়ে লন্ডনে বসে লবিস্ট নিয়োগ করে আজকে কিছু বিবৃতি ও নিষেধাজ্ঞার হুমকি দিয়ে সরকারকে চাপে রাখার চেষ্টা করা হচ্ছে। অপরদিকে পতনের আশঙ্কায় সরকার জুলুম বাড়িয়ে দিয়েছে বললেন মির্জা আব্বাস। পতনের আশঙ্কায় সরকার জুলুম বাড়িয়ে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, এই সরকার যে চলে যাবে, এই সরকারের যে পতন ঘটবে এটা আশঙ্কা করে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে, অত্যাচার জুলুম বাড়িয়ে দিয়েছে। আমি আশা করব এই কাজ সরকার আর করবে না। বৃহস্পতিবার ঈদের দিন দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মির্জা আব্বাস। তিনি বলেন, তারা যতই জুলুম করুক, যতই অত্যাচার করুক, এই সরকার টিকে থাকার আর কোনো সম্ভাবনা নেই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বিএনপির আন্দোলন সংগ্রাম থেমে নেই। ঈদের জন্য কিছুটা স্তিমিত হতে পারে। ঈদের পরে আমাদের জাতীয় যে দাবি, জনগণের যে দাবি, তা আদায়ের জন্য আমাদের কার্যক্রম চালিয়ে যাব। যে গণতন্ত্র হাইজ্যাক হয়ে গেছে, যে গণতন্ত্র ডাকাতি হয়ে গেছে, সেই গণতন্ত্রকে ইনশাল্লাহ আমরা আন্দোলনের মাধ্যমে পুনরুদ্ধার করব।